আসসালামু আলাইকুম দর্শক, লিব্রি 16 টিভি কানাডার পক্ষ থেকে দেশের কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশে ছাগল কাণ্ডের যিনি মহানায়ক হিসেবে খ্যাতি পেয়েছে মতিউর বাংলাদেশে বর্তমানে এখন টপ অফ দ্য কান্ট্রি বলা যায়। মতিউরকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে নতুন করে কিছু আপডেট ইনফরমেশন আমরা পাচ্ছি। আমিও কিছু পেয়েছি। যদি প্রথম আলোর দিকে একটু তাকাই, প্রথম আলো আজকে শিরোনাম করেছে মতিউর ও তার পরিবারের খোঁজ দেশে পাওয়া যাচ্ছে না এবং বিদেশ যেতেও নিষেধাজ্ঞা দিয়েছে কোর্ট। যদি একটু আমরা খবরের ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি আমরা ভিতরে কি পাই, আপনাদের যদি একটু জানানো যায়। মতিউরের অবস্থান কোথায় জানা যাচ্ছে না, সরকারের অনুমতি ছাড়াই করেছেন তিনি ব্যবসা। প্রকাশ্যে আসছে না মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, যাচ্ছে না উপজেলা পরিষদে, তার মানে তিনি উপজেলা চেয়ারম্যান। ছেলে তৌফিকুরের নামে বিভিন্ন কোম্পানির মালিকানা রয়েছে, শেয়ার বাজারেও রয়েছে বিনিয়োগ। যদি একটু ভিতরে যাই খবরের, জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের অবস্থান এখন কোথায় সে বিষয়ে তার স্বজন ও সহকর্মীরা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে দুদক জানতে পেরেছে মতিউর ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দেশ ত্যাগে গতকাল সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের দেয়া এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, তার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং লায়লা কানিজ হচ্ছে নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান। এই যখন অবস্থা দেশ জুড়ে, এই কোরবানির ঈদের পর থেকে এই ছাগলকাণ্ডের মতিউর সবার নজর কেড়েছে। তবে মতিউরের বেশ কয়েকটি তথ্য এবং গণমাধ্যমের যে খবর সেটি বিশ্লেষণ করে যেটি আমার মনে হলো, বেনজির সাহেবের থেকে ৩-৪ গুণ বেশি অর্থ সম্পত্তি তিনি কামিয়েছেন এবং সেটি দুর্নীতি এবং প্রভাব প্রতিপত্তি খাটিয়ে। মতিউর রহমান এই নামটি শোনার পর থেকেই বেশ কয়েকদিন ধরেই আমার ভিতরে একটি কথা ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে, নিশ্চয়ই মতিউর রহমানের বাবা জীবিত আছেন কিনা আমি জানি না। সেই সময়কাল মতিউর রহমান যদি 55 ইয়ার্স হয় ওনার বয়স, তাহলে ওনার বাবা সেই সময়ের আমলে নিশ্চয়ই মতিউর রহমান নামটি রেখেছেন হয়তো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই নামকরণের ফলশ্রুতিতে। তিনি হয়তো ভেবেছেন তার ছেলে একসময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মতোই নাম কামাবে, হয়তো তার মতো একটা খ্যাতি করাবে। কিন্তু তিনি হয়তো বা ভাবতে পারেননি তার ছেলে এরকম অঢেল টাকার পাহাড় তৈরি করবে বাংলাদেশে দুর্নীতি এবং প্রভাব প্রতিপত্তি খাটিয়ে। একাধারে শুধু মতিউর না, মতিউরের মতো এরকম আমরা বেশ কয়েকদিন ধরেই মিডিয়ার কল্যাণেই আমরা জানতে পারলাম বেনজির সাহেব যেভাবে দুর্নীতি এবং বিভিন্ন লুটপাটের মাধ্যমে বাংলাদেশে যে একটা নজির স্থাপন করেছে, এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম একটি শীর্ষে একটি জায়গা করে রাখছে। এবং এত প্রভাবশালী একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি ছিলেন। তিনি যখন রাস্তাঘাটে চলতেন, তিনি অফিসে যেতেন কিংবা বাসায় যেতেন, গাড়ির বিশাল বহর নিয়ে তিনি যেতেন। এত ক্ষমতা, এত প্রভাব প্রতিপত্তি সব কিছুকে ছাপিয়ে রাতের অন্ধকারে যখন দেশ থেকে পালিয়ে যান, তখন সেই বিত্ত কিংবা বৈভব, যে অর্থ প্রতিপত্তি, তাহলে সব কিছু সেখানে ফিকে হয়ে যায়। একাধারে আলোচিত নাম আসাদুজ্জামান মিয়া, যিনি ঢাকার ডিএমপি কমিশনার ছিলেন, তার বিরুদ্ধেও অসংখ্য দুর্নীতি এবং অর্থ আত্মসাতের যে অভিযোগ আমরা প্রতিনিয়ত পাচ্ছি বিভিন্ন মিডিয়ার কল্যাণে, সেটিও আমাদের কাছে অনভিপ্রেত মনে হয়। বাংলাদেশে এরকম উচ্চপদস্থ কর্মকর্তা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আসীন ছিলেন,
তাদের অবস্থা যদি এই হয়, তাহলে আগামীর ভবিষ্যৎ এটা নিঃসন্দেহে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। সেই সাথে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব, তার যে দুর্নীতি এবং তার যে পদ এবং পদবীকে ব্যবহার করে ভাইদের পাসপোর্ট তৈরি করা, যেটি আসলে আসলে অকল্পনীয়। আপনি আমি সাধারণ মানুষ যারা আমরা সাধারণের কাতারে, তাদের কাছে সেটি অকল্পনীয় এবং অবিশ্বাস্যই মনে হয় যে দুঃস্বপ্ন। আমরা কোনো ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছি, বা যেটি দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ব্যাপারটা এরকমই। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বাংলাদেশে ক্রমবর্ধমান হারে আমরা যেটা লক্ষ্য করছি যে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আমরা পদ্মা সেতু করেছি, আমরা মেট্রো রেল করেছি, আমরা বড় বড় প্রজেক্টে, মেগা প্রজেক্টে আমরা ইনভেস্টমেন্ট করছি, কিন্তু সেই সাথে আমাদের দুর্নীতিতে, আমাদের মানবিক যে অবক্ষয়ের যে ধারা, যে বিকাশ, এটি আসলে চাষাবাদের মতো আমরা প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য করছি, যেটা আসলেই আগামীর ভবিষ্যতের জন্য এটি অনাকাঙ্ক্ষিত। আপনি, আমি কিংবা সাধারণ আমরা মানুষ যারা, আমরা যাদেরকে আইডল মনে করি, আমরা আমাদের ছেলেকে বলতে পারি যে হ্যাঁ, তুমি একদিন পুলিশ প্রধান হবে, তুমি একদিন সেনাপ্রধান হবে, তুমি NBR-এর একজন চেয়ারম্যান হবে, কর্মকর্তা হবে। আমরা তো আসলে কাদেরকে বলবো? এইরকম ছলচাতুরি করে বাংলাদেশের সাধারণ মানুষের পকেটের টাকা কেটে সেটি বিদেশে পাচার করে এবং রাতের অন্ধকারে মাথা ন্যাড়া করে যদি বিদেশে কেউ পালিয়ে যায়, এ সকল কর্মকর্তা, এরকম পদস্থ কর্মকর্তারা, তাহলে আমাদের আগামীর ভবিষ্যৎ আসলেই আমরা একটা ঘুটঘুটে অন্ধকারের দিকে যাচ্ছি। বাংলাদেশ, আমরা 147,000 এই বর্গফুটের বাংলাদেশ, আসলে এই বাংলাদেশের দুর্নীতির যে ফিরিস্তি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, 1,000 কোটি টাকার নিচে আসলে কেউ মারছে না। 1,000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতির প্রকাশ হচ্ছে, সেখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার। তো এই সকল বিষয় আসলেই আমাদের একটি দেশের জন্য, দেশের আগামীর ভবিষ্যতের জন্য নিশ্চয়ই একটি দুরভিসন্ধিও বটে। এবং আমরা তো আগে ছোটোবেলাতে, আজ থেকে 25 থেকে 30 বছর আগে, আমরা ইত্যাদিতে যেগুলো বিষয় দেখতাম, যে দুর্নীতির ছোট ছোট বিষয় হানিফ সংকেত সাহেব নাটিকার মাধ্যমে উপস্থাপন করতে, কিন্তু এখন তো পুরো বাংলাদেশে দুর্নীতি একটা করাল গ্রাসে পরিণত হয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই রাসেল ভাইপারের যে একটা আক্রমণ এবং আগ্রাসী যে একটা বিচরণ আমরা লক্ষ্য করছি, আমি তো দেখছি প্রতিটা সেক্টরে বাংলাদেশের এখন এক একজন রাসেল ভাইপার। আমার তো মনে হয় এই সাপ রাসেল ভাইপার থেকে এই ব্যক্তি রাসেল ভাইপারগুলো এখন আমাদের এই বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কোনায় কোনায় এরা জায়গা, একেবারে পাকাপোক্তভাবে এরা জায়গা করে নিয়েছে। আজকে সময় এসেছে আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে আমাদের নৈতিক যে শিক্ষাগুলো, আমাদের পরিবারে নৈতিক শিক্ষাগুলো, এগুলো চর্বিত চর্বণ, এগুলো প্রতিনিয়ত আমাদের বাচ্চা কাচ্চাদের এই বিষয়গুলোকে আমাদের শিক্ষা দিতে হবে। না হলে আগামী যে বাংলাদেশ আসছে, সেটি নিশ্চয়ই কারোর জন্য কোনো সুখকর কোনো স্মৃতি বয়ে আনবে না বলে আমার মনে হয়। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও কোনো নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন।